আজকের যে বিষয়টি আছে সেটি হচ্ছে সার্চার্জের সর্বশেষ যে ম্যাথটি আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ চেষ্টা করছি সেই ম্যাথটি আমরা উঠাই নিছি যাতে করে সময়টা কম লাগে। সেক্ষেত্রে কি মিস্টার ফাহিম সাহেবের নেট সম্পদের পরিমাণ 7,50,00,000 টাকা এবং করদাতা বলতে কিন্তু এই ফাহিম সাহেব হচ্ছিল করদাতা দুইটি মোটর গাড়ি রয়েছেন। কয়টি মোটর গাড়ি রয়েছেন? দুইটি মোটর গাড়ি রয়েছে। 2024-25 আয় বর্ষে তার মোট আয় হচ্ছিল আমার 7,00,000 টাকা। তাহলে 2025 এবং 26 কর বর্ষে আমার করণীয় হচ্ছিল দুইটা বিষয়। একটা হচ্ছিল মোট কর দায় যেটি আছে সেটা নির্ণয় করতে হবে, 2 নম্বর হচ্ছিল সারচার্জ নির্ণয় করতে হবে। তাহলে আমরা যারা পূর্বের ক্লাসগুলিতে যুক্ত ছিলাম না তারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন যদি নতুন ক্লাসে হন, তাহলে আপনারাও খুঁজে বের করেন এবং যারা পূর্ব থেকে জড়িত ছিলেন বা আমাদের সঙ্গে ছিলেন তারা চিন্তা করেন যে এই যে ম্যাথটি আছে সেটার মধ্যে সারচার্জ কেন হইল। সেই সারচার্জের বিষয় কি তার এই যে মূল্যবান সম্পদ 7,50,00,000 টাকা এটার জন্য কি হয়েছে নাকি মোটর গাড়ির জন্য হয়েছে? এখানে কিন্তু আমরা দুইটি বিষয় পেয়েছি। যদি 7,50,00,000 টাকা বলতে 4 কোটি টাকার বেশি হয় তাহলে কিন্তু আমরা 10% দেবো, সেটা কিন্তু আমরা পড়েছি। আবার কি আছে মোটর গাড়িও রয়েছে, তাহলে তার সর্বমোট কর দায় হবে কত? 10%। তাহলে 10% যদি হয় তাহলে আমরা চলেন প্রথমে আমাদের যে কর দায় আছে সেই কর দায়টা কিভাবে নির্ণয় করব। সেক্ষেত্রে আমাদের কত টাকার উপর কর দায় নির্ণয় করতে হবে? আমাদের 7,00,000 টাকার উপর কর দায় নির্ণয় করতে হবে। কেননা 2024 এবং 2025 আয় বর্ষে তার মোট আয় হয়েছিল 7,00,000 টাকা। কত টাকা? 7,00,000 টাকা। তাহলে আমাদের অবশ্যই 2025-26 অর্থ বছরের যে কর স্ল্যাব আছে সেই স্ল্যাবটি আমাদের অবশ্যই সকলের মনে থাকার কথা বা সকলের মনে আছে। তাহলে আমরা যদি এখানে যদি ধরেন 1 নং প্রশ্ন, এখানে যদি আমাদের আজকে এটা অনুযায়ী হচ্ছিল 4 নং প্রশ্নের কাছাকাছি হবে, তাহলে আমরা কি লিখব? 4 নং প্রশ্নের উত্তর পরবর্তীতে এ হচ্ছিল ক নম্বর আমরা কি করব? মোট কর দায় নির্ণয় করব। আমাদের মোট কর দায় নির্ণয় করার ক্ষেত্রে চলেন আমরা চেষ্টা করি। সেটা হচ্ছিল এখানে আমাদের কর দায় চিন্তা করতে হবে এই 7,00,000 টাকা। তাহলে যেহেতু মিস্টার ফাহিম সাহেব উনি একজন পুরুষ মানুষ, তাই তিনি ছাড় পাবেন কত? 3,50,000। তাহলে আমরা চলেন 3,50,000 50,000 কত পার্সেন্ট? 0%। তাহলে 0 এখানে কি হবে না, কোনো ধরনের পার্সেন্টেজ দেওয়া লাগবে না, কেননা এই 3,50,000 টাকা হচ্ছিল তাইনি কর অব্যাহতি পাবেন। তাহলে 3,50,000 টাকা গেল। পরবর্তীতে হচ্ছিল 1,00,000 টাকা। 1,00,000 টাকায় আমাদের হচ্ছিল দিতে হবে 5%। তাহলে 5% আছে হচ্ছিল 5,000 টাকা। এই আমরা লিখলাম হচ্ছিল 5,000 টাকা। পরবর্তীতে হচ্ছিল 4,00,000 টাকা। 4,00,000 টাকা হচ্ছিল আমার পরবর্তী স্ল্যাবে অনুযায়ী আছে কত? 4,00,000 টাকা। কিন্তু আমার এখানে টাকা আছে কত? 7,00,000 টাকা। তাহলে আমি তো 4,00,000 টাকা দিতে পারবো না। 4,00,000 টাকার উপর দিলে কি হবে? হবে না। তাহলে সেক্ষেত্রে আমার এখানে দেখতে হবে 3,00,000 1,00,000 4,00,000 4,00,000 আর হচ্ছে হলো 50,000 4,50,000। তাহলে আমার 7,00,000 টাকা বাদ থাকে হচ্ছে হলো 2,50,000 4,50,000 2,50,000। তাহলে আমি কি করব? 2,50,000 টাকার উপরে দিব হচ্ছে হলো 10%। 2,50,000 টাকার উপরে 10% যদি দেই তাহলে হচ্ছে হলো আমার 1 কমে 25,000 টাকা হবে। এখানে আমার হলো 25,000 টাকা। তাহলে আমার মোট কর হইব কত? মোট কর হচ্ছিল 25,000 আর 5,000 30,000 টাকা। এখানে আমার মোট কর দায় হলো কত? মোট কর এটা হচ্ছিল মোট কর দায় কিন্তু এখন আসেনি আমাদের এখানে, যেহেতু সারচার্জ আসছে, সারচার্জ যখন যুক্ত হইব তখন আমাদের কিন্তু মোট কর দায়টা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের এই যে 30,000 টাকা এটা কি মোট কর। এই মোট করটা আসলো কত টাকার উপরে? মোট করটা আসলো হচ্ছে আমার এই 7,00,000 টাকার উপরে আমার যে আয়কর আইন 2023 2025-26 অর্থ 2025-26 কর বর্ষের যে কর স্ল্যাবটি আছে সেই স্ল্যাবের অনুযায়ী কিন্তু আমি হিসাব করলাম। হিসাব করার পরবর্তীতে কিন্তু কত টাকা বেরোলো? 30,000 টাকা। এখন এটা হচ্ছিল আমার মোট কর, কিন্তু মোট কর দায় কিন্তু এখন পর্যন্ত আমার আসে নাই। কেন আসে নাই? সেটা হচ্ছিল সারচার্জ নির্ণয় করতে হবে। সারচার্জ কেন নির্ণয় করতে হবে? এখানে কি করছেন, যিনি করদাতা আছেন তার কিন্তু একটি মোটর গাড়িও রয়েছেন এবং কি তার নিট পরিসম্পদও রয়েছেন। তাহলে নিট পরিসম্পদ থাকলে বা ওই মালিকের যদি মোটর গাড়ি থাকে সেটা আমরা টাকার অঙ্কটা হিসাব করার পরবর্তীতে দেখলাম টাকার অঙ্ক তো আমাদের 10% আসলো, মোটর গাড়ি রয়েছে তাই সেই জন্য তার কি করতে হবে? 10% তার সারচার্জ দিতে হবে। তাহলে সারচার্জ আমরা দিব কিভাবে? এখানে তো আমরা খ নাম্বারটা লিখি। খ নাম্বারটা যদি এখানে উপর আসে সেই জন্য এইভাবে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে সারচার্জ দিব কিসের উপরে? এই 30,000 টাকার উপরে।
সারচার্জ সমান সমান 30,000 গুণিত কত পার্সেন্ট? 10%। 30,000 টাকার 10% হচ্ছিল 3,000 টাকা। তাহলে আমরা লিখলাম কত? 3,000 টাকা। এই 3,000 টাকা কি তার সারচার্জ। আর এখানে যদি আমরা মোট কর দায় নির্ণয় করতে চাই তাহলে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে মোট কর দায়। মোট কর দায় সেটা হচ্ছিল 30,000 যোগ হচ্ছিল 3,000 টাকা। এখানে হচ্ছিল মোট 33,000 টাকা। 33,000 টাকা। তাহলে আমাদের অঙ্কটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। আমরা এই যে প্রশ্নটা মিস্টার ফাহিম সাহেবের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের মধ্যে আমরা কিন্তু মোট কর দায় পেয়েছি কত? 33,000 টাকা। আর খ নম্বর প্রশ্ন চেয়েছিলাম কত? খ নম্বর প্রশ্ন করছিল যে সারচার্জ নির্ণয় করো, সেখানে আমরা পেলাম 30,000 টাকা। তাহলে আমাদের আর বুঝতে আসলে কারো সমস্যা হওয়ার কথা না। যদি তার পরবর্তীতে কারো সমস্যা হয় মনে করেন তাহলে আমাদের সাথে অবশ্যই যুক্ত হতে পারেন এবং আমাদের কমেন্টে জানাইতে পারেন। তাহলে আজকে যারা একদম 4র্থ নাম্বার ক্লাসে আসছেন তাদের যদি অনেকে আজকে নতুন দেখতেন, তাহলে সেক্ষেত্রে তাদের যদি প্রশ্ন হয় এখানে কেন 10% দিলাম বা কম বেশি কেন দিলাম না, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই যে সারচার্জ এখানে যেরকম করার একটি স্ল্যাব আছে, এই সারচার্জেরও কিন্তু একটি স্ল্যাব আছে। সেটা কি? সেটা হচ্ছিল, যদি আমি আবার বলে দিতেছি, সেটা হচ্ছিল কোনো করদাতার যদি 4 কোটি টাকা পরিমাণের যদি কোনো সম্পদ থাকে তাহলে তিনি অতিরিক্ত কোনো সারচার্জ দিবেন না। 4 কোটি টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত যদি কারো আয় থাকে তাহলে তিনি দিবেন হচ্ছিল সে আয়ের যে করযোগ্য আয় আছে সে করযোগ্য আয়ের 10% হচ্ছিল সারচার্জ দিবেন। এর পরবর্তীতে যদি একের অধিক যদি কোনো গাড়ি থাকেন মোটরযান তাহলে তিনি 10% দিবেন। যদি তার 8,000 বর্গ ফুটের যদি বেশি গৃহ সম্পত্তি থাকেন তাহলে তিনি 10% সেটার আছে সে সারচার্জ দিবেন। এর পরবর্তীতে যদি কোনো ব্যক্তির একক মালিকানা গেল, সারচার্জ গেল এবং ফ্ল্যাট গেল, হ্যাঁ এইগুলি যদি থাকেন তাহলে কিন্তু তিনি কি দিবেন? 10% দিবেন। এর পরবর্তী যে দাব আছে সেটা হচ্ছিল যদি কোনো করদাতা 10 কোটি টাকা থেকে 20 কোটি টাকা পর্যন্ত যদি কোনো আয় থাকে তাহলে তিনি দিবেন হচ্ছিল 20%। সেটা হচ্ছিল সারচার্জ 20% দিবেন। 20 কোটি টাকা থেকে 50 কোটি টাকা পর্যন্ত যদি কোনো করদাতার আয় থাকে তাহলে কিন্তু তারা দিবেন হচ্ছিল 30%। 50 কোটি টাকা থেকে উপরে যত হাজার কোটি টাকা হোক তাহলে সেই স্ল্যাব পর্যন্ত আমাদের যাইতে হবে না। এর পরবর্তীতে আমার দিতে হবে হলো নিয়ম অনুযায়ী 35%। এই হচ্ছে হলো আমাদের সারচার্জের যে স্ল্যাবটি আছে সেটি। তাহলে সেই স্ল্যাব অনুযায়ী আমাদের যে আজকের যে ম্যাথটি আছে এটা বুঝি নাই এরকম মনে হয় কেউ নাই। তার পরবর্তীতে আমি আবার বলি, মিস্টার ফাহিম সাহেব নিজ সম্পদের পরিমাণ 7,50,00,000 টাকা। এই 7,50,00,000 টাকার মধ্যে কিন্তু আমরা টাকা তো যদি নেই সেটাও হবে। আমরা যদি তার মোটর যান রয়েছে সেই ক্ষেত্রে যদি নেই, একের অধিক যদি মোটর যান থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? 10% দিতে হবে। আমরা সেই ক্ষেত্রেও কিন্তু তার 10% দিতে পারি। এর পরবর্তীতে কি বলবো, 2024 এবং 2025 আয় বর্ষে তার মোট আয় এই 7 লাখ টাকা। এই 7 লাখ টাকার উপর আমরা কিন্তু মোট কর দায় যেটি আছে সেটি নির্ণয় করব। কোনোভাবে কিন্তু 7,50,00,000 টাকার উপরে তার যে আছে সম্পদ আছে তার উপরে কিন্তু আমাদের কোনো হিসাব হবে না। আমার যে আয় হয়েছে সে আয়ের উপরে কিন্তু আমার হিসাবটি হবে। তাহলে সেটা করলাম। তাহলে করণীয় কি? এই যে আয় বর্ষটা হচ্ছে অবশ্যই কর বর্ষের আগের যে সাল আছে সেই সালটি, আর কর বর্ষ হচ্ছিল 2000, আয় বর্ষের পরের সালটি হচ্ছিল আবার কর বর্ষ। তাহলে এখানে 2025 এবং 26 কর বর্ষে মোট কর দায় নির্ণয় করো, এর পরবর্তীতে সারচার্জ নির্ণয় করো। এই দুইটা আসলে আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে পারলাম। কি করলাম? 4 নং প্রশ্নের উত্তর ক। এটা হচ্ছিল 3,50,000 টাকা পর্যন্ত 0% কেন? এটা আমাদের স্ল্যাব অনুযায়ী দেওয়া আছে। আয়কর আইনের যে স্ল্যাবটি আছে সেই স্ল্যাব অনুযায়ী এটা দেওয়া আছে। এর পরবর্তীতে 1 লাখ টাকার উপর 5%, তার হচ্ছিল 2,50,000 টাকার উপর 10%। এখন বলা যায় যে 2,50,000 টাকা কেন লিখলাম? আমার হিসাবটা কি? আমার হিসাবটা হচ্ছিল 7 লাখ টাকার উপরে। তাহলে আমার এখানে কি 7 লাখ টাকা হয়েছে? 3,50,000, 4,50,000, এর পরবর্তীতে হচ্ছিল এই হচ্ছিল 7 লাখ। আপনারা চাইলে এখানে মিলিয়ে দেখতে পারেন, ক্যালকুলেটরতে যোগ দিয়ে দেখতে পারেন। তাহলে আমার সব হিসেবে কি হলো? মোট কর হচ্ছিল মাত্র 30,000 টাকা। এই কর দায় নির্ণয় করার ক্ষেত্রে আমার আবার সারচার্জ ওইখান থেকে খ নম্বর অঙ্ক করার পর ওইখান থেকে আমার যে সারচার্জ আছে সেই সারচার্জ কিন্তু আমার যুক্ত করে আই না, পরবর্তীতে কিন্তু আমার মোট কর দায় নির্ণয় করতে হবে।
তা মোট কর দায়ের সূত্রটা কি? মোট কর দায়ের সূত্রটা হচ্ছে মোট কর প্লাস হচ্ছে হলো সারচার্জ। এখানে আবার যদি সূত্র চান তাহলে আবার সারচার্জের যে সূত্রটি আছে সেটি হচ্ছে এইরকম। সারচার্জ নির্ণয়ের যে মোট কর দায় নির্ণয় যদি সারচার্জ থাকে তাহলে হচ্ছে মোট কর প্লাস হচ্ছে সারচার্জ সমান সমান হচ্ছে মোট কর দায়। এই পাশে হচ্ছে মোট কর দায়। মোট কর দায় কি করতে হবে? মোট কর প্লাস সারচার্জ যুক্ত করলে যেটা হবে সেটাই হবে হচ্ছে কি মোট কর দায়। তাহলে এই যে আমাদের 33,000 টাকা, এটা হচ্ছে আমাদের মোট কর দায়। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আমরা কিন্তু সারচার্জের সম্পূর্ণ সারচার্জ কাকে বলে, সারচার্জের স্ল্যাব, সারচার্জ কি কি কারণে দিতে হয় সম্পূর্ণ কিন্তু ইনশাল্লাহ এই 4টা ক্লাসের মাধ্যমে শেষ করলাম। এর পরবর্তীতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আরো যদি কোনো কিছু আপনাদের মতামত থাকে সেগুলি কিন্তু অবশ্যই কমেন্টে দেওয়ার অনুরোধ থাকবে। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করতেছি, পরবর্তীতে অবশ্যই দেখা হবে পরবর্তী ক্লাসে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।